প্রিয় দর্শক, ফিরে আসছি আলোচনায়। আপনি বিরতির আগে ডক্টর সলিমুল্লাহ খান আপনি কিছু বলতে চাইছিলেন, আমি একটু যোগ করে দিই। তারপরে মানে আমার এই আলোচনায় আমার একটা ছোট্ট চাওয়া হলো যে রাজনীতি আলোচনা অনেক কিছু আছে, কিন্তু আপা যেটা বললেন যে 15 লাখ শিক্ষার্থীর পরীক্ষাটা তারা নির্বিঘ্নে দিতে পারবে, 1 নম্বর চাওয়া। 2 নম্বর চাওয়া হলো যে আর যেন একজন মানুষও মারা না যায়। এই দুইটা চাওয়া আগে পূরণ হোক, তারপরে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, আলোচনা কোন টেবিলে হবে, কি হবে না হবে, অ্যাটলিস্ট মানুষ মারা এবং পরীক্ষার্থীদের শিক্ষা জীবন, এই দুইটা চাওয়া শুধু। আর আপনি কি যেটা যোগ করতে চাইছেন? না, আমি যোগ করতে চাচ্ছিলাম, দুটা প্রসঙ্গ উঠেছে এটার থেকে। যেমন এখন যে পরিস্থিতিটা চলছে গত 5ই জানুয়ারির পর থেকে, যে অনবরত অবরোধ এবং মাঝে মাঝে বিরতি সহ হরতাল, এই পরিস্থিতিটাকে আমি বলছি নতুন। কিন্তু একটু যদি ভেবে দেখেন, এইটার একটা রিহার্সাল, যেটাকে ড্রেস রিহার্সাল বলে, সেটা 2013 শেষে কি হয়নি? হয়েছে। এবং সেই সময় ওটাকে যদি আমরা মানুষের স্মৃতি, এত আমাদের রস্য কেন? ওই সময় যা হয়েছে এখন সেটা বলতে পারেন কিছু পরিমাণে বহুগুণিত হয়ে হচ্ছে। সুতরাং এটা একেবারে নতুন, সম্পূর্ণ আন করা তারা বলা যাবে না। তাতে লক্ষ্য করেন, মানুষ তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল 5ই জানুয়ারি নির্বাচনের পর। সকলে একদিকে বলছিল নির্বাচনটা সর্বাঙ্গ সুন্দর হয়নি, গ্রহণযোগ্য হয়নি, অংশগ্রহণমূলক হয়নি। হ্যাঁ, তারপরে কিন্তু এক বছর এক ধরনের, এটাকে কি বলা যেতে পারে, অনেকটা ধরেন ঝড়ের পূর্বে সে শান্তি, সেরকম একটা শান্তি, ঝড়ের পরে একটা শান্তি আছে। হ্যাঁ, তো একটা পজের পরে আমরা এখন আবার শুরু করেছি। এই তো আরেকটা হচ্ছে ডক্টর মনসুর যেটা বলছিলেন উন্নয়ন এবং গণতন্ত্রের সংজ্ঞা প্রসঙ্গে, আমার মনে হয় এই বিষয়ে সকলেই পৃথিবীতে একমত হবে না। মানে প্রত্যেকেরই একটা মতের অধিকার আছে, সেটা আমি স্বীকার করে বলি। আমার কাছে একটা বিস্ময়কর লাগলো যে মানে এখন অনেকে মনে করে চীনে গণতন্ত্র নেই। তাহলে গণতন্ত্র কি আমাদের দেশে আছে? চীনে কোন ধরনের গণতন্ত্র? এবং আমাদের গণতন্ত্রের নানা ধরন আছে। ওদের একদলীয় ব্যবস্থার মধ্যেও নির্বাচন হয়, মানে পার্টি লিডারশিপ তারা কি করে নির্বাচিত করে এবং তারা কিভাবে চালায়। একটা শেষ পর্যন্ত একটা কথা আছে, এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট, ফলেন পরিচয়তে আমাদের পুরনো সংস্কৃতি বলে। এবং সেইখানে জনসমাজে এখন যে উন্নতি বা যে সমৃদ্ধি হয়েছে, দুটোকে আমি সমার্থক বলছি না, সমৃদ্ধি উন্নতির একটা নির্দেশক, কিন্তু তারপরেও সেখানে পলিটিক্যাল রিপ্রেশন থাকতে পারে। কিন্তু আমরা তাহলে কোন যুক্তিতে বলি যে আমরা একসময় মনে করতাম গণতন্ত্র এবং প্রজাতন্ত্র সমার্থক, আমাদের দেশ প্রজাতন্ত্র হয়েছে, কিন্তু পৃথিবীতে যে সমস্ত দেশ এখন গণতন্ত্রী বলে পরিচিত, যেমন ইংল্যান্ড, খোদ সে তো প্রজাতন্ত্র নয়, সে তো রাজতন্ত্র। কাজে এই সমস্ত ডক্ট্রিনের কথা তোলার আগে আমাদের বলা উচিত আমাদের দেশের উন্নতির পথে গণতন্ত্রটা বাধা কিনা। আমরা গণতন্ত্রকে সহায়ক মনে করছি। এখন বিপদটা হচ্ছে, যেখানে সুরজিৎ বাবু যে আপত্তিটা তুলছিলেন যে সিভিল সোসাইটির যে উদ্যোক্তারা শান্তি প্রস্তাব দিচ্ছেন তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, এই কথা তিনি কি করে বলছেন? কারণ আছে। উনি বলছেন ওই গ্রুপের পক্ষ থেকে প্রায় সময় বলা হয়েছে আমাদের বেশি দরকার উন্নয়ন, গণতন্ত্র একটা কথার কথা। অথবা গণতন্ত্র বলতে চীনের গণতন্ত্রকে যেমন আমি গণতন্ত্র বলছি, এরা এই ধরনের দুই একটা গণতন্ত্রের চর্চা করেছেন। আমরা যেটাকে 1-11 বলি, সেই ঘটনাটা তো আমাদের স্মৃতি থেকে বেশি দূরে যায়নি। তো সেইটাকেও তো যদি গণতন্ত্র বলে চালানো যায়, আমাদের সিভিল সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছিল এইটাই তো গণতন্ত্র, ওই ধরনের সরকারি আমরা আবার চাই কিনা। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি মনে করেন, আমি তর্কের খাতিরে বলছি, সেইটা আমাদেরকে উন্নয়ন এনে দেবে, দেশে আর 10 বছর কোনো নির্বাচন হবে না, কিন্তু আমরা তো উন্নতি চাই, দেশে একদম কবরের শান্তি বিরাজ করবে, পার্মানেন্ট সলিউশন হতে পারে না। না, তাহলে যদি হয়, আমরা এই জন্য বলছি কি আমাদের কাছে তথাকথিত উন্নতি একমাত্র মুখ্য নয়, আমরা আইনসম্মত গণতন্ত্র এবং অধিকার থাকবে, আমরা সেটাই চাই। এই কথাটা ভুলে গেলে চলবে না, এটাই আমি মনে করে দিতে চাচ্ছিলাম। এখন বললাম যে গত 2013 সনে যে আন্দোলনটা হয়েছে, সেখানে আরো কিছু ইস্যু যেগুলো আমরা আলোচনা করছি না। নির্বাচনে একমাত্র ইস্যু নয়, এখানে যে ইস্যুগুলো ছিল সেগুলো এখন অমীমাংসিত রয়েছে এবং ভবিষ্যতে যে কোনো সরকারি আসুক না কেন সেগুলো নিয়ে আগে আলোচনা নয়, কতগুলি শর্ত আছে যেগুলি আলোচনার বাইরে। এখন যেন বাংলাদেশ, কেউ যদি মনে করি বাংলাদেশ যে বাংলাদেশ হলো, এটা ভালো হলো কিনা, নাকি আমরা আবার ব্রিটিশ রাজ্যে ফিরে যাব, সেই আলোচনাকে করতে চাইতে পারে। আপনি কি এলাও করবেন? না, তাহলে আপনাকে কোথাও একটা সীমা টানতে হবে। সেই সীমাটা আমরা আপাতত ধরে নিয়েছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে অর্জন করেছে সেটাকে আমরা প্রশ্নের বাইরে রাখবো, সেটাকে ভিত্তি করে সামনের আলোচনা এগোবে। এখন এখানে হচ্ছে আসল প্রশ্নটা, আমাদের আসল জায়গায় যেতে হবে যে বিএনপির নানা সমাবেশে দেখা গেছে বলছে কি রাজবন্দীদের মুক্তি চাই, রাজবন্দীকে, সেগুলিও তো আপনাকে হিসাবের মধ্যে আনতে হবে। আজকে ওদের আলোচনাটা আর আগাতে পারবো না, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। কিন্তু আপনি যে বেসিক পয়েন্টটা ধরেছেন যে মুক্তিযুদ্ধকে ধরেই আলোচনাটা আগাতে হবে, সেই জায়গাতেই আমরা থাকতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।